সুপ্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল আহসান। ভোটের মাত্র বাকি আছে বলা যায় 10 দিন। প্রার্থীদের প্রচারণায় সরগরম, জমে উঠেছে ভোটের মাঠ। ঠিক তেমনি উত্তাপও ছড়াচ্ছে ভোটের মাঠে। বিশেষ করে ভোটের মাঠে যতটা না উত্তাপ ছড়াচ্ছে, তার চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রার্থীদের বক্তব্য, তাদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট এবং সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা রাজনীতির মাঠে তুঙ্গে এখন। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনার জন্য আমরা এই জন্য বিষয় দিয়েছি আজকে ভোটের রাজনীতিতে নারী। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার জন্য আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানে রয়েছেন ডক্টর মারুফ মল্লিক, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক, এবং তারপর রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং এর পরে কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন সম্পাদক চর্চা.com-এর সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক সোহরাব হাসান। আমরা আলোচনা শুরু করতে চাই একেবারে মারুফ মল্লিক ভাই, আপনার কাছ থেকে শুরু করতে চাই। আপনাকে প্রথমেই যে বিষয়টি একটু জানতে চাই যে আজকে আপনি নিশ্চয়ই গতকাল বিকেল থেকে বা সন্ধ্যা থেকেই বলা যায় যে একটি টুইটার হিসেবে যেটা পরিচিত এক্স হ্যান্ডেল, সেখানে জামাত আমিরের একটি পোস্ট এবং সেই পোস্টটা কিছুক্ষণ পরে তাদের জিডি করা এবং হ্যাক হওয়ার করা, এবং এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ছাত্রদল বিভিন্ন জায়গায় এটি সমাবেশ মানে বিক্ষোভ প্রদর্শন করেছে। সবশেষ কিছুক্ষণ আগে জামাতের আমির সকাল থেকেই বলেছে, কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে একটি বিশেষ দল এটি হ্যাক করেছে এবং কারা করেছে সেটি তারা উদ্ধার করতে পেরেছে। এর আগে বলেছিল যে এটি ষড়যন্ত্র হতে পারে, সবশেষ বলেছে সেটিও তারা উদ্ধার করতে পেরেছে। এবং মাহাদি আমিনের যে একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে বলেছিলেন যে 9 ঘন্টা পরে তারা হ্যাকের বিষয়টি বলেছেন। সেটিকেও জামাতের আরেকজন নেতা এহসানুল মাহবুব জোবাই, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, তিনি বলেছেন যে এটিও একটি মিথ্যাচার করা হচ্ছে। আসলে কোনটা সঠিক কোনটা ভুল বুঝবো কিভাবে? জি, ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আর যে সহ বিজ্ঞ আলোচক আছেন তাকেও শুভেচ্ছা। এটা নিয়ে তো আসলে দিনভর খুব সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্তই ছিল বলা যায়। এখনো আছে। হ্যাঁ, লেখালেখি হয়েছে, পাল্টাপাল্টি আমিও লিখেছি। তো আমার কাছে মনে হচ্ছে এটা আপনি বিভিন্ন প্রেক্ষিত থেকে আলোচনা বা সমালোচনা করতে পারেন। যে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে হ্যাক করা হয়েছে তার আইডি। এখন হ্যাক করা হয়েছে এটার পক্ষে তারা সংবাদ সম্মেলনও করেছে, এবং আবার হ্যাক করা হয় নাই এটার পক্ষেও নানা যুক্তি তুলে ধরা হচ্ছে। আপনি যেমনটা বললেন 9 ঘন্টা পরে জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যদিও জামাত বলছে 9 ঘন্টা না, এটিও মিথ্যাচার তারা বলছে। তো আমি যদি ভুল না জেনে থাকি, আমি জানি গতকাল 2টায় উনি একটা পোস্ট দিয়েছেন, 4টায় একটা পোস্ট দিয়েছেন, আর 5টা 22-এ গিয়ে বলা হচ্ছে হ্যাক হয়েছে। তবে 1 ঘন্টা 22 মিনিটের মধ্যে উনি আইডি পুনরুদ্ধার করে ফেলেছেন। পুনরুদ্ধার করেই তো উনি অ্যানাউন্সমেন্টটা দিয়েছেন যে আমার একটা পোস্ট হ্যাক হয়েছিল, আমি এই কথা বলিনি। এখন ধরেন এটা নিয়ে নানা তর্ক বিতর্ক হতে পারে। এটার অকাট্য প্রমাণ তো আসলে কারো কাছে নাই, আমাদের হাতে নাই। আমি তো বলতে পারবো না এটা হ্যাক হয়েছে বা হয়নি। তবে কিছু লক্ষণ নমুনা তো বোঝা যায়। ওনারা এত দ্রুত আইডি রিকভার করে ফেললেন, ফাইন, যদি তাদের সেই সক্ষমতা থাকে। যাদের এত দ্রুত আইডি রিকভার করার সক্ষমতা আছে, তাহলে তাদের আইডির সুরক্ষা দেওয়ার সক্ষমতা থাকার কথা, সেটা কিন্তু তারা পারেন নাই। আইডি হ্যাক হয়ে গিয়েছে, আমরা যদি তাদের যুক্তি মেনে নেই। আর যারা বলছে যে আইডি হ্যাক হয়নি, তারা কোন ধারণার উপর বলছে? এই ধারণার উপর বলছে যে নারীদেরকে নিয়ে আপনার আজকের অনুষ্ঠানের আলোচনার যে বিষয়, ভোটের রাজনীতিতে নারী, ভোটের রাজনীতিতে নারী, শুধু ভোটের রাজনীতিতে নারী না, গোটা বিষয়ে বাংলাদেশের নারীদেরকে এই জামাত শিবিরের লোকজন বা আমরা যাদেরকে বলি বট বাহিনী, তাদের একটা সুবিধা আছে। তারা এরকম বট বা আনআইডেন্টিফাইড কিছু আইডি তৈরি করে এরা যেভাবে অশ্রাব্য ভাষায় নারীদেরকে গালিগালাজ করে, বেশ্যা ছাড়া এরা নারীদেরকে কোনো শব্দই উচ্চারণ করে না। আপনি দেখবেন একবার মনে হয় তারা একজন বড় সাংবাদিক নুরুল কবির ভাই বা জাহেদ ভাই, ডক্টর জাহেদ, কোনো একজনের মাকে নিয়েও তারা গালিগালাজ, নুরুল কবির, সম্ভবত নুরুল কবির ভাই, তার মাকে নিয়েও কিন্তু তারা এরকম আজে বাজে ভাষায় অরুচিপূর্ণ শব্দ প্রয়োগ করতে তারা তাদের রুচিতে বাধে নাই। এখন জামাতের সঙ্গে যখন আপনি কথা বলবেন, বলবে এরা তো জামাতের কেউ না, এরা ওই যে আমি বললাম বট আইডি, বট দিয়ে গালিগালাজ করায়। আবার দেখেন এই যেই লেখাটা নিয়ে বিতর্ক হচ্ছে, এই লেখাটার সঙ্গে কিন্তু জামাতের আমির উনি যেই ইন্টারভিউ দিয়েছেন আল জাজিরা, খুব বেশি পার্থক্য নাই, মোটামুটি কাছাকাছি কথাবার্তা।
কিন্তু উনি তো এটি অস্বীকার করছেন, ওটি তো অস্বীকার করছেন না। না, এখন এইখানে ওই যে একটা শব্দ নিয়ে এইটা কি আসলে এইভাবে যদি আমি ভাবি মারুফ ভাই, যে একজন দলীয় প্রধান সে ভোটের আগে এরকম শব্দ কি ব্যবহার করবে, আপনার বিশ্বাস হয়? এইখানে ধরেন আমাকে যদি বিশ্লেষণ করতে বলেন, আমি যদি বলি আমার অনুমান, আইডি হয়তো বা হ্যাক হয় নাই, এটা ভিতর থেকে যারা অ্যাডমিনে কাজ করেন তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করলে আমরা বিস্তারিত জানতে পারবো। এইরকম একজন নেতা অবশ্যই এই শব্দ ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে ভোটের আগে তো নাই। হ্যাঁ, স্বাভাবিকভাবে মনে হয়, কিন্তু নারীদের ক্ষেত্রে এরা যে অস্বাভাবিক আচরণ করে, আমি যেটা বললাম নুরুল কবির ভাইয়ের মাকেও তারা গালিগালাজ করতে ছাড়ে নাই। আর আমরা যারা সাধারণ মানুষ লেখালেখি করি, আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেত্রীদের এমন কোনো আজে বাজে ভাষা নাই, তারা ব্যবহার করে না। এমনকি যে আমাদের যে জুলাই যোদ্ধা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজাতুল কুবরা, যে ছাত্রদলে যোগদান করে যক্ষু নির্বাচন করেছে, তাকে কি পরিমাণ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। তাইলে পরে আমরা বুঝতে পারি যে এই দলটার নারী সম্পর্কে মনস্তাত্ত্বিক অবস্থান আসলে এইটাই। হয়তোবা আমির লিখেন নাই, আমি যদি এইভাবে ধরে নেই এক্সাম্পল হিসাবে, যে এইটা উনি লিখেন নাই, অ্যাডমিনের লোকজন লিখে দিয়েছে, ওনাকে দিয়ে চেক করার নাই, যদি এরকম হয়ে থাকে ঘটনা, ওতে কিন্তু এই দলের অবস্থান প্রতিফলিত হয়েছে। আরেকটা ধরতে পারি আমরা ষড়যন্ত্র তত্ত্ব, যে এই দলের কেউ ভিতর থেকে লিখে দিয়েছে, সেবোটাজ করেছে দলটাকে দুর্বল করার জন্য। তাদের ভিতরে গুপ্ত থাকতে পারে কিনা? গুপ্ত থাকতে পারে, গ্রুপিং থাকতে পারে, বিভাজন থাকতে পারে। যারাই লেখুক, ধরেন বুঝে লেখুক, না বুঝে লেখুক, উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখুক, আমার কাছে মনে হচ্ছে এই আইডি হ্যাক হয় নাই। আচ্ছা, মনে হচ্ছে এখন যারাই লিখে থাকুক, নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এরকম হইতে পারে। দলের ভিতরে অভ্যন্তরীণ কি কুন্দল থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে, অনেক কিছুই হতে পারে। যারাই লিখেছেন এতে কিন্তু ওই প্রমাণিত হয় না যে আমির সাহেব এটা লিখতেন না, এতে প্রমাণিত হয় যে এটা দলের নারী সম্পর্কে যে অবস্থান এটাই। এবং আপনি দেখবেন এই লেখাটা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে জামাতের দু একজন খুব গুরুত্বপূর্ণ নেতা আবার শেয়ারও করেছেন, তারা আবার ডিলিটও করেছেন। সেটিও বলা হয়েছে যে সে আইডিটা শফিকুল ইসলাম মাসুদ তিনি এটি শেয়ার করেছিলেন এবং বলা হয়েছে যে সে আইডিটাও হ্যাক হয়েছে, তারও আইডি হ্যাক হয়েছে। ওরে সর্বনাশ, মানে গণহারে জামাতের কয়েকজন নেতার নাকি আইডি হ্যাক হয়েছে। আপনার সমস্যাটা হচ্ছে আপনি যখন একটা মিথ্যা কথা বলবেন, সেই মিথ্যাকে ঢাকার জন্য রিপিটেডলি আপনাকে মিথ্যা বলে যেতে হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আজকে সম্ভবত জামাতের ইশতেহার বা বড় ধরনের একটা কিছু ঘোষণা দেওয়ার কথা ছিল, গতকাল স্থগিত করেছে। হ্যাঁ, এই ঘটনার প্রেক্ষিতে হয়তো বা তারা স্থগিত করতে বাধ্য হয়েছে, অসম্ভব কিছু না। এবং এতে তাদের যে ড্যামেজ হয়ে গিয়েছে সারা দেশে, নারীদের সম্পর্কে তাদের যে অবস্থান, যেটা তারা আসলে তাদের দলের পক্ষ থেকে কন্ট্রোল করতে পারেনি। হুয়েবার বট বা দলের কর্মী যারাই লিখতো, রাজনৈতিক সমালোচনা, পাল্টাপাল্টি কথাবার্তা বলা, সেটা হতেই পারে, কিন্তু এই অশ্রাব্য অরুচিকর ভাষা তারা বন্ধ করতে পারেনি, যেই কারণে কিন্তু আজকে তাদেরকে এই জটিল অবস্থা। আমরা এটা নিয়ে আরো কিছু প্রশ্ন করব, যদি সেটি হয় তাহলে তাদের একজন বরগুনা অথবা ঝালকাঠির একজন নেতা তিনি এরকম একটি অশ্রাব্য ভাষা ব্যবহার করেছিলেন এবং তাকে তারা দল থেকে অব্যাহতিও দিয়েছে। আমরা সেটি নিয়ে যে আসলে যদি এটা হয় আসলে তাদের অবস্থানটাকে আরেকটু পরিষ্কার হওয়ার চেষ্টা করব। আমি একটু আলাউদ্দিন আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে এই বিষয়টি সঙ্গে একটু জুড়ে দিই যে নারীর ক্ষেত্রে জামাতের অবস্থান এবং এনসিপির অবস্থান প্রায় কাছাকাছি কিনা, যেহেতু আপনারা একই জোটে আছেন। আপনাকে ধন্যবাদ, সহ-আলোচক মারুফ মল্লিক ভাই এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুধু নারী প্রশ্নই না, জামাতের অবস্থানের সাথে এনসিপির অবস্থানের নির্বাচনী সমঝোতা এবং নির্বাচনী কৌশলে মাঠ ভাগাভাগি ছাড়া তেমন কোথাও আপনার আদর্শিক কোনো আপনার সমঝোতা অথবা আদর্শিক কোনো ঐক্য নেই। নারীর প্রশ্নে আমরা যেভাবে দেখছি যে এনসিপি গঠিত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নারী নেতৃত্ব দ্বারা। আমাদের পলিটিক্যাল কাউন্সিল 30% নারী নেতৃত্ব সেখানে ছিল, আমাদের যে এক্সিকিউটিভ কাউন্সিল সেখানে 22% নারী নেতৃত্ব এবং আমাদের সামগ্রিকভাবে 17% যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যে নারী নেতৃত্ব সেখানে আছে। ইভেন আমরা যখন এই নমিনেশন দিয়েছিলাম প্রাথমিকভাবে সেখানেও প্রায় 17% ছিল, পরবর্তীতে যখন আমরা আসন ভাগাভাগি করি সেখানে আমাদের 9% ছিল, তারপর চূড়ান্তভাবে আমাদের এখন ফাইট করছে 7% নারী আমাদের যে আসনগুলোতে 7 লাখ করে নির্বাচন করছে। পাশাপাশি গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটা দল হিসেবে আমরা আমাদের নারী সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশের বৈরী রাজনৈতিক পরিবেশে তাদেরকে
দলের অভ্যন্তরে কিভাবে কমফোর্ট দেওয়া যায়, তাদের মতামতকে, তাদের রাজনৈতিক কর্তাসত্তাকে কিভাবে গুরুত্বপূর্ণ করে দলের মধ্যে তোলা যায় সে বিষয়ে আমরা সবসময় সচেতন। এবং জামাতের নারী প্রশ্ন অথবা নারীকে যেভাবে জামাত ডিল করছে সেটার সাথে এনসিপির সম্পূর্ণ আলাদা অবস্থান রয়েছে। আজকে যেই ঘটনাটি নিয়ে আমরা কথা বলছি, প্রথমত আমরা যখন মানে যে কেউ কোনো কিছু বলার পর যদি সে সেটা অন না করে, আমাদের সিভিলিটি বলে যে আসলে এই জিনিসটা নিয়ে বেশি কথা না বলা। যদি ধরেন জামাতের আমির অথবা যে কেউ ধরেন অথবা অন্য যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ভুলেও যদি কোনো কিছু বলে ফেলে, বলার পর যদি মনে হয় সে জিনিসটাকে ওন না করে, সে জিনিসটাকে যদি মনে করে যে এটা তার বক্তব্য নয়, তার মানে সে আসলে এই বক্তব্য সে দেয়নি প্রথমত। দ্বিতীয়ত হলো যদি দিয়েও থাকে, যদি সেটাকে পরবর্তীতে ওন না করে, এটা যে কোনো চাপেই হোক না কেন, তখনও আমাদের উচিত হলো যে এই বিষয়টাকে নিয়ে আসলে বাড়াবাড়ি না করা। এটাই সভ্যতা, এটাই আসলে আপনার গণতান্ত্রিক মূল্যবোধ, এটাই রাজনৈতিক সংস্কৃতি। আজকে আমরা যে বিষয়টা দেখেছি, হয়তোবা তাদের আইডি হ্যাক হয়েছে অথবা হয়নি, যে মারুফ ভাই যেটা বললেন হয়তোবা ভেতর থেকে স্যাবোটেজ হয়েছে, সবগুলোই সত্য হতে পারে। বিষয়টা হলো তারা এটাকে ওন করছে কিনা, এটাকে এস্টাবলিশ করছে কিনা। এটা আমরা দেখছি তারা এটাকে এস্টাবলিশ করছে না, ওন করছে না, বরং এটাকে তারা একটা গ্রেভ মিস্টেক হিসেবে, টেকনিক্যাল হোক, মানে মানবীয় হোক অথবা স্যাবোটেজ হোক, এটাকে তারা ওইভাবে প্রকাশ করছে। তার মানে তারা জিনিসটাকে ওন করছেন রাজনৈতিকভাবে। যদি তারা ওন না করে, তাহলে এই প্রশ্নে তাদেরকে আসলে আবার ঢিল ছোড়াটা মনে হয় আমাদের এই রাজনৈতিক সংস্কৃতিটাকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। এটার বাইরে গিয়ে যদি আমরা দেখি জামাতের নারী প্রশ্ন যেভাবে জামাত ডিল করছে, এবং আজকে যেভাবে জামাত তাদের নারী নেত্রীদেরকে সামনে এসে আপনার শরিয়াতের বয়ান দিয়ে যেভাবে আপনার নারী নেতৃত্বটা কেন গ্রহণ করা যাবে না সেটা করছে, আমার মনে হয় এই ঘটনাগুলো জামাতের নারী প্রশ্নে তার নারীর যে দ্বিধা আছে, দ্বিধাটাকে আরো বেশি জটিলতর জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা জামাতের মতো রাজনীতি বিশ্বের অপরাপর যে দেশগুলো করে, আপনি যদি দেখেন টার্কি দেখেন, মিশর দেখেন, কিংবা মালয়েশিয়া দেখেন, তারা কিন্তু এই নারী প্রশ্নটা অনেকটাই সলভ করে ফেলেছে। কিন্তু আমি জাস্ট একটু ইয়ে করে দেই যে যেহেতু আমাদের সাবকন্টিনেন্টে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং পূর্ব এশিয়া এবং ইউরোপ এবং এশিয়ার যে জাংচার, একই সাথে আপনার যেই আফ্রিকা এবং আরবের জাংচার, আমি মিশরের কথা বলছি, মিশর টার্কি, তাদের যে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার আভ্যন্তরে ধর্ম নির্বিশেষে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির সাথে একমত নয়। না হওয়ার কারণে জামাত এখানে নারী প্রশ্নটা ডিল করতে যে হিমশিম খাচ্ছে, তাদের বৈদেশিক ব্রাঞ্চগুলো যেখানে একই ধরনের রাজনীতি প্রচলিত আছে, তারা কিন্তু এটা অনেক সহজে সমাধান করে ফেলেছে। আমার মনে হয় জামাতের উচিত সেই দেশগুলোর মডেলে নারীর নেতৃত্ব অথবা নারীর যেই প্রশ্নটা ডিল করা, তাহলে জিনিসটা আরো বেশি ইজি হয়ে যাবে। ওকে, আমরা আরো পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন সিনিয়র সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক, সম্পাদক চর্চা.com এর সোহরাব হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি। সোহরাব ভাই, আপনাকে একটা ছোট প্রশ্ন দিয়েই শুরু করি, এরপর আমরা বিরতিতেও যাব। তো আপনার হয়তো উত্তর দিতে দিতেই বিরতিতে যেতে হবে। সেটি হচ্ছে, আমরা আলোচনা করছিলাম যে ভোটের রাজনীতিতে নারী, আমরা দেখছি যে নারী যেমন ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, মাঝে মধ্যে সেটি অবমাননাও হচ্ছে এবং অনেক জায়গায় হেনস্থাও হচ্ছে। আবার এটি নিয়ে জামাত আমিরের একটি পোস্ট হ্যাক হয়েছে বলা হচ্ছে এবং সেটি নিয়ে দিনভর আলোচনা হয়েছে। ভোটের রাজনীতিতে যেমন ধর্ম খুব ব্যবহৃত হয়, নারীও খুব ব্যবহৃত হয়। ধন্যবাদ। আমরা আমার সহ আলোচকদের শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে আমরা নারীকে কিভাবে দেখি, নারীকে মানুষ হিসেবে দেখি, তাহলে তো এই নারীকে দেখা আলাদা বৈষম্য এটা প্রশ্ন আসতো না। নারী পুরুষ নির্বিশেষেই তো মানুষ অবশ্যই। কিন্তু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, আমরা এটা শুধু ধনতান্ত্রিক সমাজ নয়, এটা শুধু বৈষম্যপূর্ণ সমাজ নয়, এটা একটা পুরুষতান্ত্রিক সমাজ। সেটা পরিবার থেকে রাষ্ট্র, সবখানেই পুরুষতান্ত্রিক। যদিও এই দেশে 3 দশকেরও বেশি নারীর সরকার প্রধান ছিল, তাও দেশ পুরুষতান্ত্রিক, কিন্তু দেশ পুরুষতান্ত্রিক ছিল, সমাজ পুরুষতান্ত্রিক এবং প্রতিটি প্রতিষ্ঠান পুরুষতান্ত্রিক। সুতরাং এখানে এই নারী প্রশ্নটাই শুধু যে জামাত ইসলামের আমির কি বলেছেন বা এর আগে আরেকজন নেতা কি জঘন্য ভাষায় বলেছেন, এটি তো সমস্যা। এটা হচ্ছে সমস্যা, এটার উপসর্গ রোগের। রোগটা আরও গভীর, যেটি বলছিলেন যে অন্যান্য দেশ যেভাবে করেছে, যেভাবে এটা সমাধান করার চেষ্টা করছে, ইসলামী দলগুলোই বা এদের সহযাত্রীরা, সেটি মিশরে অথবা তুরস্কে, মালয়েশিয়া, হ্যাঁ, এখন এই দৃষ্টিভঙ্গিটা এতটাই মতান্ধ, এতটাই পশ্চাৎপদ, এটি থেকে উত্তরণের উপায় বর্তমান যে জামাত ইসলামের নারী নেতৃত্ব পারবে বলে মনে হয় না।
কারণ ভিতর থেকে তাদের যে অভিব্যক্তি, যে ভাষাভঙ্গি, তার মধ্যে আছে যে নারীকে অবদমিত করে রাখা, নারীকে নিয়ন্ত্রণ করে রাখা। এবং দেখুন, তারা যে নারী কর্মী বাহিনী করেছেন বা কর্মী সকল, তাদের প্রতি সম্মান জানিয়েই বলছি, তাদের মনস্তত্ত্ব এমন করেছে যে তারা একজন নারী নেত্রী বলেছেন যে আমরা পুরুষদের শাসনেই বা পুরুষদের নেতৃত্বেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, পুরুষদের নেতৃত্ব মেনে নেওয়া। এখন এই মেনে নেওয়া মানিয়ে নেওয়ার এই রাজনীতি থেকে 24শে জুলাই অভ্যুত্থানের তো অন্য একটা তাৎপর্য ছিল। সব ক্ষেত্রে আমরা বৈষম্যের প্রতি, এবং তরুণরা এই যারা নেতৃত্ব দিয়েছেন, এটি এক ধরনের, জানি না এনসিপি নেতৃত্ব কিভাবে এটা মেনে নেবে, পুরো সমাজ কিন্তু মেনে নেয়নি। আজকে যে বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, এবং যে এটা কিন্তু 24শে আগস্টের আগে, 24শে আগস্টের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া হয়েছিল, এটিও অনেকটা তারই প্রতিধ্বনি। সুতরাং এটি কোথায় গড়াবে, এটি আমার মনে হয় না যে 12 তারিখের ভোটের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে। কারণ আপনি একটা সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থা, তাকে আপনি বলছেন যে এভাবে চলতে হবে, নারীর অধিকার দেয়া যাবে না। এর আগে বললেন, এটার মধ্যে ধারাবাহিকতা আছে। জামাত ইসলামের যে বরগুনার যে নেতা বলেছিলেন, তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু জামাতের আমির তো নিজেই বলছিলেন তাদের 5 ঘন্টা কর্মঘণ্টা। এখন আপনি দেখেন, তৈরি পোশাক শিল্পে 8 ঘন্টা, 12 ঘন্টা বা তারও বেশি সময় কাজ করতে হয়। সৌরভ ভাই, আমরা যদি এই 5 ঘন্টায় আলোচনাটা একটু থামাই, আমরা একটু বিরতি নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান। আমাদের সঙ্গে রয়েছেন 3 জন অতিথি, সোহরাব হাসান, মারুফ মল্লিক এবং আলাউদ্দিন মোহাম্মদ। আমি সোহরাব ভাই, আপনার কাছে যে প্রশ্নটাই ছিলাম একটু সাথে যোগ করে নিই, যদিও আমরা এটি নিয়ে কথা বলছি, কিন্তু জামাত আমিরের বক্তব্যটা এরকম: টুইটার অর্থাৎ বর্তমানে এক্স হ্যান্ডেল হ্যাক করে নোংরা পোস্ট করা হয়েছে, কারা এই কাজ করছে তাদের চিহ্নিত করা হয়েছে, জাতির সামনে এসব অপকর্মকারীদের মুখোশ উন্মোচন করা হবে। জামাতের গণজোয়ার দেখে একটি দল দিশেহারা হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে। 24শে জুলাই আন্দোলনে নারীদের অবদান তুলে ধরে তিনি বলেছেন, ক্ষমতায় গেলে জামাত নারীদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সম্মান দেবে। নিরাপত্তা দেওয়ার ঠিক আছে, বা না, প্রথমে বলে জামাতের আমির যে এটাকে অস্বীকার করেছে, এটাকে সাধুবাদ জানায়। যদিও এখনই আছে যে এটা হ্যাক করা সম্ভব কিনা, বা এর মধ্যে 1 ঘন্টায় উদ্ধার করা, বা এই হ্যাক হয়েছে, কিন্তু এই বার্তাটা তার পরের না আগের, সেটাও কিন্তু প্রশ্ন আসবে। তারপরও যেহেতু অস্বীকার করেছে, আমরা ধরে নিলাম এটা তার বার্তা নয়। কিন্তু সার্বিকভাবে নারীর প্রতি জামাত ইসলামের যে দৃষ্টিভঙ্গি, সেটা তো বৈষম্যপূর্ণ। সেটা তো জামাত ইসলামের আমির কয়েকদিন আগে আল জাজিরা সাক্ষাৎকারে বলেছেন, নারীকে কেন মনোনয়ন দেওয়া হয়নি, বলেছেন যে উই আর প্রিপেয়ারিং, এখনও নারীকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া যায়নি, এটাও মানলাম। কিন্তু যখন বলেন যে নারীর দলীয় প্রধান হতে পারবেন না, এখন এই সিদ্ধান্তটা কে নিচ্ছেন? তার দল। তাহলে সেই সিদ্ধান্তটা তো মানতে নারীরা বাধ্য কিনা? সব নারী কি বাধ্য? যে মানবে না সেই দল করবে না। আচ্ছা, করবে না, হ্যাঁ। সুতরাং তার এটা তো একটা স্পষ্ট উত্তর পাওয়া গেল। আরও একটি বলেছেন যে এখানে কিন্তু সেটি যদি বলতেন যে আমরা মনে করি নারীর তার যে দায়িত্ব, তারা বলতে চান যে নারীর দায়িত্ব এবং পুরুষের দায়িত্ব আলাদা, কিন্তু মানুষ হিসাবে, সভ্য মানুষ হিসাবে, আধুনিক মানুষ হিসাবে এই আলাদা দায়িত্ব, এটি কি গ্রহণযোগ্য না কোনোভাবেই। এই জামাত ইসলামী তো একজন নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে 5 বছর সরকারে ছিল। এই জামাত ইসলাম তার নেতৃত্বে অনেক বছর আন্দোলন করেছে। আর এক নারীর নেতৃত্বে তারা বিরোধী দলে সরকার বিরোধী আন্দোলন করেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছেন। তো সুতরাং কোনটি তাদের নীতি বা কোনটি তাদের তাদের কৌশল, এটি কিন্তু আমরা বুঝতে পারিনি। এমনকি জামাত ইসলামী পাকিস্তান আমলে আইয়ুব খানের বিরুদ্ধে ফাতেমা জিন্নাহকে যে প্রার্থী করা হয়েছিল, সেখানেও জামাত ইসলামের সমর্থন করেছিল যে যেহেতু স্বৈর শাসনকে
অথবা বেদিন শাসন বা তারা যে ভাষায় বলে তাকে সরাতে নারী নেতৃত্বকেও তারা মেনে নিয়েছে। হ্যাঁ, ফাতেমা জিন্নাহকে সমর্থন করেছিলেন। তো সুতরাং আজকে এসে কত বছর পরে, আর সেই 60-70 বছর পরে এসে যদি এই প্রশ্নগুলো আছে যে নারী দলীয় প্রধান হতে পারবে না, দলীয় প্রধান হতে পারবেন না এর অর্থ হচ্ছে সরকার প্রধানও হতে পারবেন না, তাই তো? যিনি দলের নেতৃত্ব দেন তিনিই তো সরকারের নেতৃত্ব দেন। তিনি দলের দায়িত্ব ছেড়েও দিতে পারেন বা রেখে দিতে পারেন। কিন্তু এটি বলবো যে আসলে জামাত ইসলামের তার নিজস্ব রাজনৈতিক ভঙ্গি আছে, সেই ভঙ্গি অনুযায়ী তারা কথা বলছেন। যেমন তারা এখন, তারপরও বলবো যে অন্য ইসলামী দলগুলোর থেকে জামাত তো কিছুটা এগিয়ে এই কারণে আপনি ইসলামী আন্দোলনের একজন নেতা, ইসলামী আন্দোলন কিন্তু গরিবের ইসলাম, মানে এই দলের যত সমর্থক কর্মী এর বেশিরভাগই গরিব এবং পীরের মুরিদ কারা হয় এবং পীরের আহ্বানে তারা সব কিছু ত্যাগ করতেও রাজি। সেখানে একজন প্রার্থী, পীরের তো অনেক বড়লোক মুরিদ আছে, আবার পীরের মধ্যে পার্থক্য আছে। 88 পীর যতটা ধনী, চরমনাই বা মাইজ ভান্ডারী এরকম ধনী না, বা অনেক পীর আছে, ধনী পীরও আছে, গরিব পীরও আছে। আর যে বিষয়টা হচ্ছে সেখানে ইসলামী আন্দোলনের যে প্রার্থী তিনি একজন নারী প্রার্থীর সাথে বসতে রাজি হননি একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায়। সুতরাং দেখুন, যার সঙ্গে সংসদে ধরেন ওই আমির যদি নির্বাচিত হন তিনি সংসদে যাবেন, যেসব নারী প্রার্থী হয়েছেন এবং তারা যদি নির্বাচিত হন তারাও সংসদে যাবেন, তারা জাতীয় সংসদে একসঙ্গে বসবেন কি করে? না, এই প্রশ্নটা আছে, কেননা আমরা ইসলামী আন্দোলন প্রসঙ্গে আপনারা বলছিলেন আমাদের যে নারী গণমাধ্যম কর্মীরা সেখানে কাভার করতে যায়, সেই নোয়াখালী টাওয়ার তাদের যে অফিস সেখানেও ঢুকতে পারে না। এটা একটা বিড়ম্বনার ভিতরে সাংবাদিকদেরকেও পড়তে হয়। আমরা এটাকে বিড়ম্বনা বললে কিন্তু খুব কম হয়ে যাবে, কম বলা হবে। এটি হচ্ছে চরম বৈষম্য। এক সময় কিন্তু এই এটিএম শামসুল হুদা কমিশন অনেক শক্ত পদক্ষেপ নিয়েছিল। ইসলামী আন্দোলনের যে নাম বদল, এটা কিন্তু ওই নির্বাচন কমিশনের কারণেই করা হয়েছিল। তারা বলেছিল যে বাংলাদেশে একটা সংবিধান আছে, সেই সংবিধানের মধ্যে আপনারা আরেকটি সংবিধান চাবেন এবং তার পক্ষে আন্দোলন করবেন, এটা হতে পারে। এমনকি জামাত ইসলামীও কিন্তু তার গঠনতন্ত্র বদল করেছিল নিবন্ধন রাখার জন্যে। সুতরাং জামাত ইসলামী যে এই উদারতা দেখানোর জন্য এসব করছে এটা মনে হয় না। তারা সবসময় কিন্তু কৌশল গ্রহণ করে। আজকে এনসিপির সাথে ঐক্য, এটাও কিন্তু তার কৌশলের অংশ, আর নীতি আদর্শের অংশ বলে মনে হয় না। ওকে, আমরা একটু মারুফ ভাই এই প্রসঙ্গ মানে আপনি যদি আর এই প্রসঙ্গে যোগ না করতে চান, একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই। আজকে জামাতের আমির ফ্যামিলি কার্ড দেওয়া নিয়েও একটি কথা বলেছে, কিন্তু আমি তার ওই অংশ নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি জাস্ট একটা ব্যাপার একটু আপনার কাছে জানতে চাই। বিএনপি বলছে যে ফ্যামিলি কার্ড যেটি দিবে এবং তার নির্বাচনী ইশতেহারেও নিশ্চয়ই এটি থাকবে, এটি নিয়ে যদিও নেগেটিভ পজিটিভ বিভিন্ন রকম আলোচনা আছে, কিন্তু আমি জানতে চাচ্ছি আওয়ামী লীগ সরকারের সময় 1 কোটি ফ্যামিলি কার্ড ছিল, যে 1 কোটি ফ্যামিলি কার্ড পরবর্তীতে স্মার্ট ফ্যামিলি কার্ড হয়েছে, যেটি এখন অন্তর্বর্তীকালীন সরকার 70 লাখ এখনও চালু আছে। তো বিএনপি যদি ক্ষমতায় আসে বা বিএনপি নির্বাচনী ইশতেহারে যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেটি আগের সরকারের বা বর্তমান সরকারের ফ্যামিলি কার্ডের সাথে বেসিক কোন জায়গায় পার্থক্য? এই জায়গায় মূল জায়গায় পার্থক্য হচ্ছে যে আওয়ামী লীগের আমলে যে কার্ডটা দেওয়া হতো ফ্যামিলি কার্ড, এটা কিন্তু শুধু নারীরা পেত না, এটা পরিবারের যে কেউ পেতে পারে, পুরুষ বা ধরেন আপনার এটা নারীরা পাবে। এটা হচ্ছে এই ফ্যামিলি কার্ডটা শুধু যাদের দরকার, যারা একটু গরিব বা নিম্নবিত্ত, নারী প্রধান পরিবার পাবে, নারী প্রধান পরিবারও পাবে না, নারী প্রধান পরিবারই পাবেন। যেমন ধরেন কোনো পরিবারে পুরুষ প্রধান, সেখানে ওই নারীই পাবে। পরিবারের যদি একজন নারী সদস্য থাকেন, বয়স্ক যিনি, ওনার স্বামী, ছেলে, মেয়ে যারাই থাকুক, ওই ভদ্রমহিলা বা ওই নারী এই কার্ডটি পাবেন এবং এই কার্ডের মাধ্যমে উনি বেনিফিট পাবেন। এটা ক্যাশ বেনিফিটও দেওয়া হবে, অথবা উনি যদি ফুড বেনিফিট নিতে চান ফুডও দেওয়া হবে। এবং সেটা শুধু নারীকে দেওয়া হবে, যেন একটা নারী, সেটা আপনার আর্লি এইজেই হোক বা লেট এইজেই হোক, যেন সে নিজেকে ঝুঁকিপূর্ণ মনে না করে এবং অন্যের মুখাপেক্ষী মনে না করে, অন্তত তার জীবন ধারণের জন্য। এই জন্য এই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে। এখন ধরেন এটা নিয়ে সমালোচনা করা হচ্ছে, আমি আসলে এর কোনো কারণ দেখি না। কারণ ভালো কাজ তো, এটা বিএনপি
নির্বাচনমুখী দল, ক্ষমতামুখী দল। তাইলে পরে বিএনপির একটা রাজনৈতিক ম্যানিফেস্টো থাকবে, লোকজনকে ক্ষমতায় আসলে কি দিবে। এখন সারা দিন ভর অন্য দলের সমালোচনা করা, গালিগালাজ করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, এইগুলা করার চাইতে আপনি রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতি আপনি প্রতিশ্রুতি কী, বা আপনি রাষ্ট্রে গেলে কি কি বেনিফিট দিবেন। আসলে পলিটিক্যাল পার্টি তো আপনার কি একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করে সরকারে গিয়ে, সে কিছু সুযোগ সুবিধার জনগণের জন্য নিশ্চিত করবে, যেটা তার করার দায়িত্ব সেটাই করবে। এখন ধরেন জামাতের লোকজনের নির্বাচনী ভাষণ যদি আপনি ফলো করেন, বা যে আমার পাশে যিনি বসে আছেন এনসিপি, এদেরও যদি বক্তব্য দেখেন, নাসির পাটোয়ারি সে মির্জা আব্বাস সাহেবের বিপরীতে দাঁড়াইছে, সে সারাদিন মির্জা আব্বাসের গালিগালাজ করে, চাঁদাবাজ অমুক তমুক। আপনার পলিটিক্যাল কর্মসূচি কি, বা আপনি এই যে চাঁদাবাজির কথা বলছেন, চাঁদাবাজি থেকে রাজনীতিকে কিভাবে বের করে আনবেন? কারণ আমাদের রাজনীতির ইনফর্মাল ইকোনমির একটা পার্ট হয়ে গেছে চাঁদাবাজি। এটা আর নানা ব্যাখ্যা বিশ্লেষণ দীর্ঘ আলোচনা হতে পারে। তা আপনার তো পলিসি বেসড রাজনীতি করতে হবে। এখন আপনি এই জামাতের লোকজনের দেখবেন, এই যদি তারা 100 মিনিট কথা বলে 80 মিনিটে হচ্ছে বিএনপিকে নিয়ে সমালোচনা। তাদের তো কোনো পলিটিক্যাল প্যাকেজ নাই, না থাকাতে কি হয়েছে, এখন বিএনপি কিছু পলিসি বেসড কর্মসূচি ঘোষণা করেছে, এখন তারা ওইগুলো সমালোচনা করতেছে। ওকে ফাইন, ফ্যামিলি কার্ড ভালো কিছু না, আপনি ভালো কি দিবেন সেটা বলেন, তাই না? এটা তো প্রতিযোগিতা, জনগণের কাছে যাওয়ার প্রতিযোগিতা। আপনি তো গালিগালাজ, সমালোচনা করে, অশ্রাব্য অরুচিকর ভাষা ব্যবহার করে তো যেতে পারবেন না। আপনি বেটার কিছু দিবেন, তাহলে জনগণ আপনার কাছে আসবে। তো এইটা এই কারণেই সমালোচনা হচ্ছে, তাদের ব্যর্থতা। ওকে, আমরা আরও আপনার কাছে কয়েকটা প্রশ্ন আছে, আমরা পরে আসবো। তার আগে একটু এই জায়গাতে ইশতেহারের যে জায়গা থেকে কথাটা শেষ করলেন মারুফ ভাই, সেখান থেকে যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনাদের প্যাকেজ কি আছে, তার থেকেও আমার গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনাদের তো আসন সংখ্যা 30টিতে আপনারা প্রার্থী দিয়েছেন, জিতলে আপনারা সর্বোচ্চ 30টিতে জিতবেন। তো এই 30টি দিয়ে আপনাদের ইশতেহার বাস্তবায়ন কীভাবে করবেন, নাকি জামাতের ইশতেহারই আপনাদের ইশতেহার? না, জামাতের ইশতেহার অবশ্যই আমাদের ইশতেহার না। এখানে আমাদের ইশতেহার দেওয়া হয়েছে এমন একটি প্রেক্ষাপটে যে আমরা 30টি আসনের মধ্যে আমরা যতটা আসনই পাই না কেন, কিংবা পরবর্তীতে আমরা আবার যখন নির্বাচনে আসবো তখন আমরা কয়টা আসনে করবো এখনও জানি না। মূলত আমাদের রাজনৈতিক ভিশন, বাংলাদেশের জনগণের প্রতি আমাদের যে কমিটমেন্ট, আমরা যদি নির্বাচন নাও করতাম আমরা ইশতেহার দিতে পারতাম। জনগণের কাছে রাজনৈতিক দল হিসেবে তো আমাদের একটা কমিটমেন্ট লাগবে। যেমন কার্ডের কথা যেটা বলছেন মারুফ ভাই বললেন, এবং আপনি যেটা বললেন যে কার্ড তো আগে থেকে চালু আছে, কার্ডকে আমরা এখন রিডিফাইন করবে বিএনপি। কিন্তু আমরা এখানে ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছি যে পৃথিবীর সব আপনার আধুনিক দেশে একটা এনআইডি কার্ড দিয়ে সে হসপিটাল অ্যাক্সেস করতে পারে, স্কুল অ্যাক্সেস করতে পারে, সে এটাকে আপনার টাচ অ্যান্ড গো হিসেবে সারাদিন যেখানে যাবে সবগুলো, এটা একটা ওয়ালেট। কিন্তু আমরা আসলে লন্ডন থেকে বড়নেতে এসে তিনি যে নতুন নতুন কার্ড এরিয়ে দিয়েছে, এটা কিন্তু একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু, এবং এটা এমন একটা সস্তা পপুলিজম। এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশের দিকে তাকালে দেখবে না যে সার্ভিস আপনার মানে সার্ভিসের আওতা বাড়ানো হচ্ছে, বাট ইন্টিগ্রেট করা হচ্ছে। আর এখানে কিন্তু ইন্টিগ্রেট করার নামান্তর নেই, এখানে মূলত এটাকে আরও বেশি আলাদা আলাদা প্যাকেজে ভাগ করা হয়েছে। এটা কিন্তু আপনার বর্তমান যে সিচুয়েশনতে কার্যকরী কোনো পন্থা না। সো আমরা আমাদের ইশতেহারে দিয়েছি যে যদি আমাদের আরেকটু আমি যদি একটু আলাদিন বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনাদের একটা দলের এজেন্ডা থাকবে, একটা আদর্শ থাকবে, আপনারা কি রকম বাংলাদেশ দেখতে চান সেটা থাকবে। কিন্তু এই নির্বাচনে যেহেতু আপনারা জামাতের নেতৃত্বাধীন জোটে গেছেন এবং সেখানে যেহেতু তাদের 225-এর মতো আসন তাদের, তার মানে জিতলেও একটু বোঝা যাচ্ছে তাদের সংখ্যাগরিষ্ঠতায় আপনারা জিতবেন। আপনাদের ইশতেহার আলাদাভাবে কি যে যে জায়গাগুলোতে তাদের ইশতেহারের সাথে কনফ্লিক্ট করবে কিভাবে বাস্তবায়ন করবে? না, ডেফিনেটলি আমাদের যারা এমপি থাকবেন সংসদে, শাপলাকলি থেকে নির্বাচিত হয়ে এসে, এনসিপি থেকে নির্বাচিত হয়ে এসে সে সংসদে স্বাধীন, সে তার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারবে, প্রতিটা বিলে সে তার স্বতন্ত্র অবস্থান নিতে পারবে। এখানে কোনো অব্লিগেশন নাই, বিকজ আমরা তো আসলে জামাতের মার্কানে নির্বাচন করি নাই। যেমন ধানের শীষ মার্কান নিয়ে ধরেন এনডিএম এর প্রধান নির্বাচন করছে, উনি কিন্তু জনগণের কাছে ধোঁকা দিচ্ছেন, কারণ উনি কিন্তু আর এনডিএম এ নেই, উনি কিন্তু ধানের শীষে মার্কা নির্বাচন করছে, মানে বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষটা নিতে হয়েছে। তার মানে জনগণ কিন্তু জানে উনি এনডিএম এর প্রধান, কিন্তু উনি কিন্তু গোপনে আপনার ধানের শীষের আপনার মার্কা নেওয়ার জন্য বিএনপির ইয়ে নিয়েছেন। তার মানে আগামী 5 বছর উনি কিন্তু বিএনপির পক্ষেই সংসদে অবস্থান নিতে হবে 70 ধারা মোতাবেক, যে যে জায়গায় আপনার উনি দলের বাইরে ভোট দিতে পারবেন না। সো এনডিএম এর আমি জাস্ট ফর এক্সাম্পল ব্যক্তি হিসেবে আমার ওনার প্রতি কোনো আপনার বিদ্বেষ অথবা অনুরাগ বিরাগ নেই। মূল জায়গাটা হলো যে ইভেন আপনি রাশেদ খান, সে তো জয়েন করেছে বিএনপি, কিন্তু বিএনপির প্রতীক নিয়ে অনেকে যারা আপনার জনগণের কাছে নিজের দলের পরিচয় আছে,
কিন্তু তারা বিএনপি থেকে নির্বাচিত হয়ে আসছেন। তাদের অবস্থা দেখেন, তাদের অবস্থাটা হলো যে তারা আগামী 5 বছর সংসদে বিএনপি অথবা যে কোনো দলের প্রতীকে নির্বাচন করছে সেটাই, কিন্তু এনসিপির ক্ষেত্রে তো এটা না। এনসিপির 30টার ভিতরে যদি 3 জনও নির্বাচিত হয়ে আসে তারা স্বাধীন, তারা এনসিপির সংসদ সদস্য। এনসিপি যেই ভ্যালু ধারণ করে তারা সংসদে সেই ভ্যালুর কথাই বলবে। আমরা যে 36 দফা দিয়েছি, আমরা মনে করি যে এই জায়গাটা আমাদের জাতির সামনে দিস ইজ আর জিরো ড্রাফট। আমরা যত সামনের দিকে এগোবো আপনাদের মতামত নিব, জনগণ মতামত দিবে, আমাদেরকে সংশোধন করার জন্য বলবে, আপগ্রেড করার জন্য বলবে, আপগ্রেড করব এবং এটার উপর আমরা কাজ করতে থাকবো। এখন এটার সাথে জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দলের এই মুহূর্তে কোনো সংঘর্ষ কিংবা আপনার কোনো আতাত নেই আর কি। ওকে, অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে এ পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 24-এ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান। আমি সোহরাব ভাই আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে আপনি বাংলাদেশের অনেকগুলো নির্বাচন দেখেছেন। আজকে আগামী নির্বাচন প্রসঙ্গে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন এই নির্বাচনে 91 সালের নির্বাচনের মতো 55% উপরে বেশি ভোট পড়বে এবং তিনি বলেছেন কোনো নির্বাচনই শান্তিপূর্ণ করা যায়নি, কোনো না কোনো ঝামেলা ছিল। এবং তার বক্তব্যের সামাপ হচ্ছে এরকম যে এটা আমাদের নির্বাচনী সংস্কৃতির অংশ। এবারও সেরকম বড় ধরনের সংশয় উনি মানে সহিংসতা কিংবা ভোট ভণ্ডুলের বড় ধরনের কোনো সমস্যা দেখছেন না। উনি মনে করছেন যে ভালোভাবে এরকম ভেতর দিয়ে একটা নির্বাচন হয়ে যাবে। আবার এনসিপির আহ্বায়ক আজকে বলেছেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, প্রতিকূল পরিস্থিতি দিয়ে প্রচারণা চালাতে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি অনেকগুলো নির্বাচন দেখেছেন, তার তুলনায় একটু সংক্ষেপে বলবেন যে এবারের নির্বাচন কেমন হবে মনে হয়? এবারের নির্বাচনে যতটা উত্তাপ থাকার কথা ছিল, উত্তাপ মানে জনগণের যে আগ্রহ, উৎসাহ, উৎসব মুখর পরিবেশ, সেখানে ঘাটতি আছে। কারণ এটি আপনি যে কোনো কারণ, একটা হচ্ছে যে জনমনে একটা প্রশ্ন কিছুদিন আগ পর্যন্ত, কিছুদিন না কালকেও হয়তো আপনাকে প্রশ্ন করবে যে নির্বাচন হবে তো, এই যে মানুষের যে নির্বাচন হবে তো, এখানে আমি বলবো যে সরকারের প্রতি এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে যে সরকার যে নির্বাচনটা করতে পারবে কিনা, সরকারের প্রতি এক ধরনের অনাস্থা। নির্বাচন কমিশন তো সরকারের বাইরে নয়, মানে পুরো নির্বাচন ব্যবস্থার মধ্যে। পররাষ্ট্র উপদেষ্টা যে প্রেক্ষাপটে বলছেন সেটা কিন্তু যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ তো এই নির্বাচনে নাই এবং তারা নির্বাচন বর্জনের কথা বলেছে, সেক্ষেত্রে ভোটারের হার কীরকম হবে। তবে 91-এ যোগাযোগ ব্যবস্থা এবং আজকের যোগাযোগ ব্যবস্থা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এবং আমাদের তো এও উদাহরণ আছে, 73 না 74% ভোট পড়েছিল 2001-এ এবং সর্বোচ্চ বেশি ভোট পড়েছে 2008-এ 87%। আমরা 87% হবে না, কিন্তু যদি এটা 60-এর কম হয় তাহলে আমার মনে হয় যে প্রশ্ন সব মিলে ভোট কীরকম হবে? সব মিলে ভোট খুব সংঘাতমুখর হবে না। কারণ সংঘাতমুখর হয় তখনই যখন দুটি দলই সমানে সমান লড়াই হয়। এখন কি সমান নেই? এইখানে এই যে নাহিদ ইসলামের কথার মধ্যে কিন্তু এটা আছে যে লেভেল প্লেইং ফিল্ড, সেটার মধ্যে ধরেন কোনো একটি দল সমাবেশ করলো, সেই সমাবেশে 20,000 লোক হলো, আরেকটি দল সমাবেশ করলো 5,000 লোক হলো। এটা আপনি যে কোনোভাবেই দেখবেন যে এটা মানে ধ্রুপদী ভাষায় যেটাকে লেভেল প্লেইং ফিল্ড বলে, এটাও কিন্তু এক ধরনের তার ঘাটতি। সুতরাং কিন্তু আরেকটি কথা বলি যে রাজনৈতিক দলগুলো এই নির্বাচনকে কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছে, কতটা তার নিষ্ঠা আছে। একমাত্র এনসিপি, আলোচিত দলগুলোর মধ্যে এনসিপি নির্বাচনী ইশতেহার দিয়েছে। আজকে আগামীকাল 2 তারিখ, আমি জানি না যে 2 তারিখ না, এখন 2 তারিখ কেউ আজকে ইশতেহার দেবেন কিনা। আর নির্বাচনী প্রচারের সময় আছে 10 দিন। এর মধ্যেও যদি না দেন তাহলে ভোটারদের কাছে তারা কি নিয়ে যাচ্ছেন, যে ভোটারদের কি ব্যাখ্যা করতে বলবেন যে আমরা এটা করতে চাই, তুমি আমাকে পছন্দ করো না অন্যকে পছন্দ করো। আমি মনে করি রাজনৈতিক দলগুলো এই বাদানুবাদে যতটা ব্যস্ত, জনগণের প্রতি তার দায়বদ্ধতা এবং প্রতিশ্রুতির ক্ষেত্রে তাদের যথেষ্ট ঘাটতি আছে এবং এটি নির্বাচনের বড় দুর্বলতা বলে মনে করি। মারুফ মল্লিক ভাই, আপনার কাছে সোহরাব ভাই যেখান থেকে শেষ করলো সেখান থেকে যদি বলি যে নির্বাচনের ইশতেহার সম্ভবত একদিন পরেই বিএনপি দিবে, তো আপনি একটু যদি আমাকে বলেন যে তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যান, সেটির কোনো রিফ্লেকশন ইশতেহারে আমরা পাবো কিনা, কোনো ব্যাখ্যা পাবো কিনা? না, এটা তো ওনার এই যে আই হ্যাভ এ প্ল্যানের পুরো রূপকল্প বা পরিকল্পনা যাই বলেন, এটা ইশতেহারে থাকবে নিশ্চিতভাবেই।
তার আই হ্যাভ এ প্ল্যানের কিছু কিছু অংশ তো বলা হয়েছে, যে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগ্রিকালচারে কীভাবে ডেভেলপমেন্ট করবে, আমাদের জব জেনারেট করতে হবে, আমাদের প্রায় অনেক মানুষ বেকার। মোটা দাগে আই হ্যাভ এ প্ল্যান হচ্ছে যে রাষ্ট্রটাকে 5 তারিখের পরে আরও এগিয়ে নিয়ে যাওয়া। সেটাতে নানা ধরনের পরিকল্পনা থাকবে, পলিসি থাকবে, সেইগুলো উনি অবশ্যই বলবেন নির্বাচনী ইশতেহারে। মোটামুটি ইকোনমিক, পলিটিক্যাল এবং সোশ্যাল লাইফের যে ডেভেলপমেন্ট, মানে ওনার যদি ভাষণটা, এখন উনি যে জনসভায় ভাষণগুলো দিচ্ছেন, এটা যদি একটু আপনি দেখেন যে আমাদের যে, আমি যেটা প্ল্যান পাওয়া যায়, আগের বার যেটা বলছিলাম যে চিরাচরিত অভ্যাস, রাজনীতির ময়দানে গিয়ে অন্য দলকে একদম কথাবার্তা বলে গালিগালাজ করে একদম তুলোধনা করা, সেইটা কিন্তু উনি করছেন না। ধরেন উনি কিন্তু কোনো দলের নাম নিয়ে এই পর্যন্ত কোনো বক্তব্য দেন নাই। একটি বিশেষ দল বলে প্রচ্ছন্নভাবে বলেছেন, একটি বিশেষ দল বলেছেন, কিন্তু কারো কোনো নাম নেন নাই। কিন্তু আমি মনে করি এটা অত্যন্ত ইতিবাচক একটা দিক, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এ থেকে শিখবে বা অনুসরণ করবে, কারণ আপনার শেখার তো কোনো শেষ নাই। আর অনুসরণ করলেও আমার মনে হয় ভালো জিনিস যদি আপনি অন্য দল থেকে অনুসরণ করেন, সেটা ইতিবাচক রাজনীতিরই হবে। আর আরেকটা কথা যেটা আলামিন বলছিলেন, আলাউদ্দিন, সরি, উনি যেটা বলছিলেন যে এই ওনারা একটা কার্ড করতে চায় বা বিশ্বের অন্যান্য দেশে এক কার্ডে দিবেন, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে ধরেন এই ফ্যামিলি কার্ড তো সারা দেশের সব মানুষ পাবে না। আসলে গুলশান বনানীর লোকজন তো পাবে না, পাবে করাইল বস্তির লোকজন। তা আসলে যারা পাবে তাদেরকে আলাদা করে দেয়া হবে। তো এখন দেখা যাচ্ছে যে সারা দেশের মানুষকে বা 20-22 কোটি মানুষকে স্মার্ট কার্ড দিবেন, একটা কার্ড দিবেন, এই কার্ডের আওতায় সব সুযোগ সুবিধা দিবেন, এটার জন্য যে আপনার কাজ করতে হবে বা আমাদের যে সিস্টেম সেটা হয়তো বানাই, তা আপাতত যাদের প্রয়োজন তাদেরকেই দেওয়া হবে। অনেক অনেক ধন্যবাদ মারুফ মল্লিক। আমরা শেষ একদম আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে জানতে চাই, 12 ফেব্রুয়ারি কোনো ধরনের বিতর্কিত নির্বাচন করার চেষ্টা করা হলে 11 দলীয় জোট সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। অমুককে প্রধানমন্ত্রী হচ্ছে, তমুক দল নির্বাচিত হচ্ছে, এ ধরনের কোনো নির্বাচন আয়োজন করার চেষ্টা হয়, তাহলে 11 দলীয় জোট যে কোনো সময় যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নেবে, এটি বলেছেন আপনার দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আপনারা কি আসলে এরকম কোনো আশঙ্কা করছেন কিনা? প্রথমত সোহরাব ভাই ইতিমধ্যে বলেছেন যে এই মাঠ পর্যায়ে কিন্তু হাড্ডাহাড্ডি অবস্থা নেই। কারণ আমরা, আপনি ঢাকায় যে সিচুয়েশনটা দেখি, তারপর একটা ছোট্ট বিষয় বলি, ঢাকায় 11 খুব কাছাকাছি। আমরা কিছুদিন পূর্বে গিয়েছিলাম একটা পদযাত্রা করার জন্য। মসজিদ থেকে বের হয়ে যেই পাশ দিয়ে আমরা যাওয়ার কথা রোড, আমরা দেখলাম সেখানে প্রতিপক্ষের ধানের শীষের প্রার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় আছে। তার মানে হলো যে এই রোড দিয়ে আমরা ঢুকতে গেলে সংঘর্ষ বাঁধবে। তখন আমরা বিকল্প রোডে, আমরা অন্য রোডে চলে যাই। তার মানে যদি আপনার সংঘাতাত্মক পরিস্থিতি চায়, তাহলে কিন্তু আপনার এখন প্রতিদিনই সংঘাত হতে পারে। কিন্তু গণঅভ্যুত্থানের পরে বাস্তবতায় কিন্তু সবাই বুঝতে পারছে যে এই মুহূর্তে নির্বাচন জরুরি, এবং এটা জামাতের জোটের জন্য যেটা জরুরি, বিএনপির জন্য জরুরি, বাংলাদেশের মানুষের জন্য নির্বাচন জরুরি। এখন আমরা যে কোনো মূল্যে নির্বাচনটাকে সাকসেসফুল করতে চাই, এবং এই নির্বাচনের মাধ্যমে কে জয়লাভ করলো সেটা বড় বিষয় না। বাংলাদেশের জনগণ এই নির্বাচনে জয়লাভ করুক, তারা ভোটাধিকার প্রয়োগ করুক, তারা যাদেরকে আপনি নির্বাচিত করে নিয়ে আসবে সেটাই আমরা চাই। যদি এই পরিবেশের কোনো ক্ষেত্রে ব্যত্যয় ঘটে, জনগণের প্রতিনিধি হিসেবে, জনগণের রাজনৈতিক দল হিসেবে আমরা তো জনগণের সে ভোটাধিকার রক্ষার জন্য মাঠে নামতেই হবে। সেই জায়গাটা আমরা অবশ্যই থাকবো। এটা বিএনপি গত 17 বছর যেভাবে কমিটেড ছিল জনগণের সাথে, যদি এখানে আবার নির্বাচনটা এমন হয় যে নির্বাচনের পর যদি মনে হয় জনগণ প্রতারিত হয়েছে, অবশ্যই রাজনৈতিক দলগুলো মাঠে নামতে হবে। জনগণ অনেক তো রাজনৈতিক দল ছাড়া আর কোনো আসলে আপনার ইনস্ট্রুমেন্ট নেই। জনগণের পক্ষ থেকে রাজনৈতিক দল যদি না নামে কোনো রাষ্ট্রে, সেই রাষ্ট্রে জনগণ অবহেলিত থেকে যাবে। অনেক ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ, ডক্টর মারুফ মল্লিক এবং সোহরাব হাসান, আপনাদের তিনজনকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলাউদ্দিন মোহাম্মদের মতো প্রত্যাশা করি যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে আগামী নির্বাচন সুষ্ঠু হোক এবং তার মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরুক বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।